একটা ফার্ম দুইটা গুড প্রডিউস করতেছে, গুড ওয়ান এন্ড গুড টু। তাহলে গুড ওয়ান এর ডিমান্ড ফাংশন হচ্ছে এইটা, ঠিক আছে? এটা ফাংশনটা হচ্ছে Q1 ইজ ইকুয়াল 40 - 2P1 + P2। তাহলে এখানে বলেন তো, এই দুইটা গুডস যে দুইটা পণ্য দেওয়া আছে, এগুলা পরিবর্তক দ্রব্য না পরিপূরক দ্রব্য? এগুলা মাইক্রো ইকোনমিক্স এর প্রশ্ন। এখানে তো দুইটা পণ্য আছে, হ্যাঁ। Q1 হচ্ছে প্রথম পণ্যের চাহিদা, প্রথম পণ্যের চাহিদা ডিপেন্ড করতেছে কিসের উপর? P1 এবং P2, প্রথম পণ্যের দামের উপর, সাথে সাথে দ্বিতীয় পণ্যের দামের উপর নির্ভর করতেছে। তাহলে এই দুইটা পণ্যের মধ্যে কি আছে? সম্পর্ক আছে। একটা পণ্যের দামের উপর আরেকটা পণ্যের চাহিদা নির্ভর করতেছে। তাহলে এটা সম্পর্ক দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে পরিবর্তক সম্পর্ক হইতে পারে, একটা হচ্ছে পরিপূরক। তো এই দুইটা দ্রব্যের মধ্যে কি ধরনের সম্পর্ক দেখে বলতে পারেন কিনা বলেন। বলতে পারলে পুরস্কার দেন, পুরস্কার দিব। কি কারো কোনো সারা শব্দ নাই কি? আছি না? নাই, আমি তো কিছুই বুঝতেছি না। আছি বাট। হ্যালো? আছে, আচ্ছা। আচ্ছা, এইখানে জি আছে। দুইটা দ্রব্য হচ্ছে পরিবর্তক দ্রব্য। কি পরিবর্তক দ্রব্য? কেন পরিবর্তক দ্রব্য? দেখেন এখানে Q1 এর ফাংশনটা কি? Q1 এর ফাংশন হচ্ছে 40 - 2P1। অর্থাৎ Q1 মানে একটা দ্রব্য, ধরেন আহ, ধরেন এটা হচ্ছে চা, চায়ের ডিমান্ড ফাংশন। তো চায়ের ডিমান্ড ফাংশন হচ্ছে 40 - 2P1, অর্থাৎ P1 হচ্ছে চায়ের দাম, দাম বাড়লে চায়ের চাহিদা কমবো, 2 একক করে কমবো। আচ্ছা, আর P2 ধরেন, P2টা হচ্ছে ধরেন কফি, সেকেন্ড গুডসটা ধরেন কফি আমাদের, হ্যাঁ। তাহলে কফির দাম যদি বাড়ে, তাহলে দেখেন এখানে প্লাস আছে, মানে কি কফির দাম বাড়লে চায়ের চাহিদা বাড়তেছে। তাহলে আমরা জানি একটা দ্রব্যের দাম বাড়লে যদি অন্য দ্রব্যের চাহিদা বাড়ে, তাহলে এই দুইটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। ঠিক আছে, এখানে দেখেন প্লাস আছে, P2 আগে কি প্লাস, অর্থাৎ সেকেন্ড দ্রব্য, দ্বিতীয় দ্রব্যের দাম বাড়লে প্রথম দ্রব্যের চাহিদা বাড়বে। বুঝতে পারছি? হ্যালো? বুঝি নাই, আবার বলেন। বলছি এখানে এই যে Q1 এর ফাংশনটা, আচ্ছা এটা আমাদের অঙ্কের এই প্রশ্নের কোনো বিষয় না, বাট আমি হচ্ছে আপনাদের মাইক্রো ইকোনমিক্স এর টপিক আর কি, এটা এই জন্য হচ্ছে আমাদের এই ম্যাথের কোনো বিষয় না, বাট আপনাদের বোঝানোর জন্য বলতেছি আর কি, আলাদা। এখানে Q1 সমান 40 - 2P1 + P2 আছে, অর্থাৎ এখানে কিউটা, Q1 ইজ এ ফাংশন অফ P1 এন্ড P2। দুইটা জিনিসের উপরে Q1 এর চাহিদা নির্ভর করতেছে, একটা হচ্ছে P1 মানে Q1 এই দ্রব্যের দামের উপর, আর একটা হচ্ছে অন্য একটা দ্রব্যের দামের উপর। P2 তো অন্য দ্রব্যের দাম। তো এখন আমরা দেখতেছি যে ওই দ্রব্যের দামের সাথে ওই দ্রব্যের চাহিদা সম্পর্ক তো সবসময় নেগেটিভ, আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে। তো এই দেখেন এখানে কি আছে? মাইনাস আছে, ঠিক আছে। কিন্তু আর একটা দ্রব্যের দাম যে দেওয়া আছে, তার সাথে এই Q1 এর, তার সাথে এই চাহিদা সম্পর্ক হচ্ছে ধনাত্মক। এই P2 মানে দ্বিতীয় দ্রব্যের দাম বাড়লে আমরা দেখতেছি কি চাহিদা কি হবে? বাড়বে, কারণ এখানে কি আছে? প্লাস আছে, স্লোপটা কি পজিটিভ, ধনাত্মক সম্পর্ক। তাহলে একটা দ্রব্যের দাম বাড়লে যদি অন্য দ্রব্যের চাহিদা বাড়ে, তাহলে এগুলা কি পরিবর্তক দ্রব্য না? যেমন হচ্ছে কফির দাম বাড়লে চায়ের দাম চাহিদা বেড়ে যায়, কফির দাম বাড়লে চায়ের চাহিদা বাড়ে, কারণ হচ্ছে চা এবং কফি পরিবর্তক, একটা পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। চিনির দাম বাড়লে গুড়ের চাহিদা বেড়ে যায়। চিনির দাম যখন বাড়ে, আমরা তখন চিন্তা করি কি যে চিনি বেশি দাম বেড়ে গেছে, এই টাকা দিয়ে তো গুড় আমরা কিনতে পারবো। ঠিক আছে, তো অনেকে কি করে, চিনি না কিনে গুড় বেশি করে কিনে ফেলে। তো এইগুলা হচ্ছে পরিবর্তক দ্রব্য, একটার দাম বাড়লে আরেকটা চাহিদা বাড়ে। তো পরিবর্তক দ্রব্যের মধ্যে রিলেশন হয় পজিটিভ, পরিবর্তক দ্রব্যের মধ্যে রিলেশন হয় পজিটিভ। এই দেখেন P2 আর Q1 এর মধ্যে রিলেশন হচ্ছে পজিটিভ। আর যদি দুইটা পরিপূরক দ্রব্য হইতো, তাহলে তার ইকুয়েশনটা হইতো এরকম, ধরেন Q1 সমান 40 - 2P1 - P2 হইতো। এটা যদি হইতো,
-P2, তাহলে এগুলো হয়তো পরিপূরক দ্রব্য, অর্থাৎ P2 সেকেন্ড দ্রব্যের দাম চেঞ্জ হইলে বাড়লে প্রথম দ্রব্যের চাহিদাও কমতো। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমি এমনিতে বললাম। এখন দেখেন, এটা হচ্ছে প্রথম দ্রব্যের চাহিদা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে দ্বিতীয় দ্রব্যের, যেহেতু ফার্ম দুইটা গুডস প্রডিউস করে, তাহলে দুইটা দ্রব্যের কি দেওয়া আছে, চাহিদা ফাংশন দেওয়া আছে, চা- চাহিদা সমীকরণ। আর হচ্ছে আমাদের কস্ট ফাংশন দেওয়া আছে। এই দুইটা দ্রব্য উৎপাদন করতে গেলে এই ফার্মের কি কষ্ট হয় সেটা দেওয়া আছে কস্ট ফাংশন। এখন আমাদের কি করতে হবে, আমরা জানি কি, যেহেতু আমাদের মুনাফা, এই প্রশ্নটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। কি সর্বোচ্চকরণ? মুনাফা। তা আমরা জানি মুনাফা সমান কি, মুনাফা সমান আয় মাইনাস ব্যয় না, রেভিনিউ মাইনাস কস্ট না? হ্যালো? জি। হ্যালো? জি, রেভিনিউ মাইনাস কস্ট। তাহলে রেভিনিউ, আমরা জানি কি টোটাল রেভিনিউ সমান কি, পি ইন্টু কিউ না? পি ইন্টু কিউ, কি ইন্টু রেভিনিউ বার করতে পারি। এই ইকুয়েশনের সাথে এখানে দেওয়া আছে, এটার সাথে যদি আমরা কি করি, পি গুণ দেই, এই কিউ এর সাথে যদি আমরা পি গুণ দেই, তাহলে আমি মোট আয় পাবো। এটার সাথে যদি এটার দাম গুণ দেই, তাহলে মোট আয় পাবো। কিন্তু এই যে ইকুয়েশনটা পাবো গুণ দিলে, এখানে থাকবে পি, কিউ থাকবে না। আবার কস্ট ফাংশনে কি দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। তা আমরা অপটিমাইজ করব, আমরা ডিসাইড করব দাম নির্ধারণ করব নাকি আমরা পরিমাণ নির্ধারণ করব। আমরা যখন মুনাফা সর্বোচ্চ করি, এর আগে যখন এইচএসসি পর্যায়েও করছি, আমরা ডিটারমাইন করতাম কি, বলেন তো? উৎপাদন করব সেটা বার করতাম, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বার করতাম না? মনে আছে? বুঝিনি কি বলছেন। আমরা কি মুনাফা সর্বোচ্চকরণ করি, আমরা দেখি কতটুকু উৎপাদন করলে আমার মুনাফা সর্বোচ্চ হয়। আমরা দেখি কি কতটুকু উৎপাদন করলে আমাদের মুনাফা কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ। আমরাও উৎপাদনের পরিমাণের সাপেক্ষে মুনাফা সর্বোচ্চকরণ করি। কারণ হচ্ছে এখানে আমার কস্ট ফাংশন কিসের উপর নির্ভর করে, পরিমাণের উপর। কস্ট ফাংশন কিসের উপর নির্ভর করে, পরিমাণের উপর। তাহলে যেহেতু আমার কস্ট ফাংশন পরিমাণের উপর নির্ভর করতেছে, তাহলে আমার রেভিনিউ ফাংশনটা এমন ভাবে রাখতে হবে যেন রেভিনিউ ফাংশনটাও কিসের উপর নির্ভর করে, পরিমাণের উপর নির্ভর করে। ঠিক আছে। এখন আমি যদি এখানে এই যে Q1 ইন্টু P1 যদি এরকম দেয়া দেই, এখানে যা আছে এটার সাথে যদি আমি P1 গুণ দিয়ে দেই, তাহলে কি হবে, এখানে পি থাকবে। স্বাধীন চলক কি হবে, পি হবে। কিউ কি হবে না? আমার দরকার স্বাধীন চলক কি দরকার, কিউ দরকার, কারণ কস্ট ফাংশনে কি দেওয়া, কিউ দেওয়া। তাহলে আমাকে রাখতে হবে কিউ, পি না। এখানে স্বাধীন চলক কি, পি। স্বাধীন চাহিদা, চাহিদা ডিমান্ড ফাংশনে স্বাধীন চলক কি থাকে, পি থাকে, প্রাইস থাকে। তো আমাদের কিন্তু স্বাধীন চলক কোয়ান্টিটি নিতে হইব, কারণ হচ্ছে আমাদের কস্ট ফাংশনে স্বাধীন চলক হচ্ছে কোয়ান্টিটি, রেভিনিউ আমরা কোয়ান্টিটি সাপেক্ষে ম্যাক্সিমাইজ করবো। তো সেজন্য আমাদের ইনভার্স ডিমান্ড ফাংশন নিতে হইব। কি নিতে হইব? ইনভার্স ডিমান্ড ফাংশন। এটাকে বলা হয় ইনভার্স ডিমান্ড ফাংশন, যেখানে আমরা প্রাইস ইকুয়াল প্রাইস ইজ এ ফাংশন অফ কিউ লিখি। প্রাইস ইজ এ ফাংশন অফ কিউ। আপনারা যত বড় বড় ক্লাসে যাবেন, আপনারা এতদিন কি কিভাবে চাহিদা দেখে আসছেন, এরকম না? কিউ সমান এ মাইনাস বিপি, এরকমই তো চাহিদা সমীকরণ লিখছেন নাকি?
এই যে এগুলার মতো কিউ সমান লিখছেন না, কিন্তু আসলে আমরা যখন আহ, অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন করি তখন আমাদের আসলে এইটা দরকার হয়, পি সমান ফাংশন অফ কিউ, যাকে বলা হয় ইনভার্স রিভার্স ফাংশন, ডিমান্ড ফাংশন। ঠিক আছে, তখন এটা যদি কি করি তাহলে এটা হবে, ধরেন 40 - এরকম, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইনভার্স রিভার্স ফাংশন অর্থাৎ আমাদের কি করতে হবে, কিউ কে বাম পাশে না, কিউ কে ডান পাশে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এই দুইটা চাহিদা সমীকরণ থেকে আমরা কি করছি, যে প্রাইস গুলারে বাম দিকে নিয়ে আসছি আর কোয়ান্টিটিকে ডান দিকে নিয়ে গেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যালো। বুঝছি, এই জায়গা বুঝছি, লাস্টে থেকে একটু সমস্যা। আচ্ছা, এই জায়গা বুঝছি। এখন আমাদের কি করতে হইব, এখন আমাদের যেহেতু একটা ফার্ম এবং প্রত্যেকটা ডিমান্ড ফাংশনটা দুইটা গুডসের প্রাইসের উপর নির্ভর করতেছে, তাহলে দুইটা প্রাইসের একটা সমান অবস্থা তাইতে হইব, সমান অবস্থা। তো এটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি, মানে এখানে তো P1 P2 দেওয়া আছে, P1 এর মান আলাদা দেওয়া নাই, P2 এর মান আলাদা দেওয়া নাই। তো আমরা দুই দুই কিরা তিন উপায়ে বার করতাম পারবো, অনেক উপায়ে বার করতাম পারবো। আমরা যদি এখান থেকে P1 এর মান বা P2 এর মান, এই যে P2 সমান আমরা কি করতাম পারি, 15 - Q2 +P1, এটা হয় না? এই যে -P1 রে যদি আমরা ডান দিকে নিয়ে যাই গা, এটা হয় না P2, তাহলে তাহলে থাকবো কি, P2 সমান 15 - Q2 +P1। এখন এই P2 র মানটা যদি আমরা কি করি, P2 র মানটা যদি আমরা এখানে বসাই দেই, P2 র মানটা যদি আমরা কি করি এখানে বসাই দেই, তাহলে আমরা যে P1 এর কিতাটা পেয়ে যাব, P1 এর চাহিদা সমীকরণটা পেয়ে যাব, ডিমান্ড ফাংশনটা পেয়ে যাব। এটা একটা পদ্ধতি। তারপরে এই এইখান থেকে যেটা পাবো ওইটাকে আবার যখন এইটাতে বসাবো তখন আমরা এই যে সেকেন্ড গুডস এর ইনভার্স ডিমান্ড ফাংশনটা পেয়ে যাব। তা আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা এভাবে করতে পারি ক্রেমার্স এর রুল অনুযায়ী, ক্রেমার্স এর নিয়ম অনুযায়ী করলে লম্বা হয়। ঠিক আছে, এই যে এবং আমাদের ভুল হওয়ারও মোটামুটি সম্ভাবনা আচ্ছা ভাই, থাকে। ওই যে আর তো গুণন যেহেতু করা, আমি এটা ওটাই যোগ চিহ্ন দিয়া করা হয়নি জি, না মাইনাস চিহ্ন দিয়া? কোনটা? ওই যে যেমন ওই যে DP1, ওই লাস্টে যে 40-এর নিচে যে 15 যে আচ্ছা, যোগ করা এটাতে হয়েছে, আসতেছি ওটা যোগ চিহ্ন আসতেছি দিয়া নি? আসতেছি আচ্ছা আচ্ছা, আসতেছি দাঁড়ান। তো আমরা এখানে ক্রেমার্স রুল অনুযায়ী সলভ করছি। ঠিক আছে, আমরা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারতাম, প্রতিস্থাপন পদ্ধতিতে করলে সময় কম লাগতো, আপনারা প্রতিস্থাপন পদ্ধতিতেই করিয়েন। ঠিক আছে, আমি এটা কেন করছি, অনেক সময় প্রশ্নতে বলে যে এটা হচ্ছে ক্রেমার্স রুল অনুযায়ী করতে হইব। তো এটা হচ্ছে, যেহেতু এটাই কঠিন তো আমি এইভাবেই করছি আর কি। তো এখানে আমরা জানি ক্রেমার্সের নিয়ম অনুযায়ী আমরা কি করব, এখানে কোফিশিয়েন্টটা নিব, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তারপর হচ্ছে যে আমার ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এগুলা কিন্তু দুইটা না, এটা কিন্তু একটা কম্পোনেন্ট, একটা ভ্যালু, এটাও কিন্তু একটা ভ্যালু, দুইটা না। তো আমরা প্রথমে আমরা কি করি, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বার করি। ডিটারমিনেন্ট যদি বার করি 2 একে 2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1, আর সূত্রে -2 - 1 সমান হচ্ছে 1। এখন আমরা কি করব, এই যে প্রথম ভেরিয়েবলের সাপেক্ষে, আচ্ছা এখানে একটু ভুল করছি আমি, বলেন তো কি ভুল করছি। এখানে Q1 Q2 হবে না, এখানে কি হবে, P1 P2। P1 P2। আচ্ছা, আমি এগুলা তাড়াহুড়া করে করছি দেখছি, বুঝতেছেন কি করছি মানে, আচ্ছা যাই হোক, এগুলা বললে লাভ নাই। আচ্ছা, এই যে একটা ভুল করলাম এখানে। তো আমরা এখন কি করব, যে P1 এর জন্য আমি ডিটারমিনেন্টটা বার করব। হ্যাঁ, তখন আমরা জানি কি, যখন আমরা ফার্স্ট ভেরিয়েবলের জন্য বার করি তখন হচ্ছে ফার্স্ট কলামের জায়গায় এই আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাই।
যে 2 আর -1 এর জায়গায় বসবে 40 - Q1, আর -1 এর জায়গায় 15 - Q2, যে বসাইলাম। এখন এটার ডিটারমিনেন্ট বার করতে হবে, তাহলে এইটা গুণ এইটা গুণ দিলাম, তাই 1 দ্বারা গুণ দিলে কি হবে, এটাই হবে। তারপরে কি মাইনাস, নিয়ম কি, এটা লেখার পরে আমাদের সূত্রের, এটা ধরুন ব্র্যাকেটে দিলাম মাইনাস, সূত্রের মাইনাস দিয়ে আমরা কি করি, এইটা গুণ এইটা, তো এইটা গুণ এইটা করলে কি হবো, -1 দ্বারা গুণ দিলে এটা মাইনাস হয়ে যাবে, -15 + Q2। ঠিক আছে, তখন এইখানে কি হইব, যে মাইনাসে মাইনাসে আসলে প্লাস হয়ে যাব, যার কারণে আগের মতোই 40 - Q1, আর এটা হয়ে যাবে +15, এটা হয়ে যাবে -Q2। বেটা মেইন সূত্র ঠিক কিন্তু আছে, মাইনাস দেয়ানি। হ হ হ, মাঝখানে তো মাইনাস, ধরেন এরকম ধরেন এ, এখানে ধরেন বি, এখানে ধরেন সি, এখানে ধরেন ডি, তাহলে ডিটারমিনেন্টের সূত্র কি, তাই এ গুণ ডি মাইনাস বি গুণ সি, এই দুইটা গুণ, এই দুইটার গুণফল গুণফল থেকে বিয়োগ করবো এই দুইটার গুণফল। ঠিক আছে, এগুলো আমরা ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স চ্যাপ্টারে তো পড়ছি। এগুলা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না থাকলেই তো ভুলে দিবা, হ্যাঁ। যেমন ধরেন আজকে আমি আমার আগের খাতাগুলো খুঁজতেছিলাম, ঠিক আছে, তো অনেক বিগত সেমিস্টারের খাতাগুলো যখন খুলছি, অনেকগুলো দেখি অপরিচিত লাগতেছে আমার নিজের লেখা। তো যাই হোক, তো এইখানে এখন জাস্ট যোগ বিয়োগ করলাম, 40 + 15 কত, 55, দেখেন এই যোগটা আমি ভুল লিখছিলাম, 40 + 15 = 65 লিখে ফেলছিলাম, তারপর তো দেখি আমি মিলে না, আমি কি ভুল করলাম, তারপর দেখি এইখানে ভুল করছি। ঠিক আছে, তো এই খুবই সতর্কতার সাথে করবেন আর কি, আমরা অনেক সময় এই ধরনের ভুল করি অনেক ক্ষেত্রে। তাহলে এইটা ভাই পাইলাম উপরে তো এত, এটা মাইনাস না, তাহলে এখানে +15 হইলো কেমনে? ওই যে উপরে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হইতো তো। না না, এই যে এখানে কি আছে, মাইনাস আছে না, জি। -1 দ্বারা 15 গুণ দিলে কি হইব, মাইনাস হইব না, ওইটাই তো, তাহলে এখানে প্লাস কেন? মাইনাস হইব, তাহলে এখানে সূত্রের যে মাইনাস আছে, এইটাতে, এইটা যখন 15 - Q2 রে যখন -1 দ্বারা গুণ দিমু, মানে এটা তো গুণ দিমু, হ্যাঁ, গুণ দিলে এটা কি তাইব, মাইনাস হয়ে যাব। এই মাইনাসটা আমরা কি করবো, এইটারে বিয়োগ দিতাম হইব না এখান থেকে, এইটার আগে যখন আমি আরেকটা বিয়োগ বসাইমু, আরেকটা মাইনাস বসাইমু, তখন এই মাইনাস মাইনাস কি হয়ে যাব, প্লাস হয়ে যাব না। বুঝছি। এই যে এখানে লিখছি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, যে বাইঙ্গা লিখলাম, যে প্রথমে হচ্ছে এইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল আমি ব্র্যাকেটে লিখছি। তারপরে আবার মাইনাসে মাইনাসে প্লাস হইতো, তো মাইনাস কেন? এইখানেও, এইখানেও যখন কি তাইছে, এখানে হচ্ছে এইখানের মাইনাস, এখানেও মাইনাস, এই মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস, আর সূত্রের মাইনাসের জন্য আবার প্লাসে মাইনাসে মাইনাস, তিনটা মাইনাস হয়েছে। মানে এইখানে দুই এই ক্ষেত্রে মাইনাস সূত্রে গুণ এই মাইনাস ব্যবহার মাইনাস, হইব। হ হ, সূত্রের মাইনাস সব জায়গায়, এইখানে ব্র্যাকেট তুলবো না, ব্র্যাকেট তুললে তো হচ্ছে কি এইটার সাইনও চেঞ্জ হইব, এটার সাইনও চেঞ্জ হয়ে যাবো, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবো, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবো। বুঝছি ভাইয়া এখন। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে P2 এর ক্ষেত্রে আমরা সেম কাজ করছি, P2 এর ক্ষেত্রে আমরা কি করবো, এই ফার্স্ট কলাম ঠিক রাখবো, সেকেন্ড কলামের জায়গায় কি করবো, এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাইবো, বসাইলাম, আবার এইরকম 2 × এটা গুণ দিলাম, তাহলে 15 × 2 = 30 -2Q2, তারপরে হচ্ছে মাইনাস এইটা, তাহলে মাইনাসে মাইনাসে আবার +40, আর এই মাইনাস এই মাইনাসে প্লাস, আর সূত্রে মাইনাস আবার -Q1। ঠিক আছে, তো বের হইলো এটা। তাহলে এখানে আর ডিটারমিনেন্টের মান হতো এক, এক দ্বারা ভাগ করলে ওই জিনিসটাই হয়, এটা জাস্ট এমনি দেখাইলাম, হয়েছে হুবহু আগেরটাই লিখছি। আচ্ছা, এখন তাইলে আমরা কি পাইলাম, দুইটা ইনভার্স ডিমান্ড ফাংশন পাইলাম, P1 সমান এত, 55 - Q1 - Q2, আর P2 সমান হচ্ছে 70 - Q1 - Q2। আচ্ছা, এখানে এটা 70 -
2Q2, তো এখানে এখানে হবে 2Q2, দেখেন 2Q2। পরে আবার ঠিকই লিখছি। তাহলে আমরা জানি কি ফার্মের মুনাফা সমান কি, সরি মুনাফা না, মোট আয়, মোট আয় সমান কি, পি গুণ পি ইন্টু কিউ না, মুনাফা পি ইন্টু কিউ না। কিন্তু এখানে কয়টা দ্রব্য আছে, দুইটা দ্রব্য আছে, তাহলে P1 × Q1 হচ্ছে ফার্স্ট, প্রথম দ্রব্য থেকে আমি কি কত টাকা পাবো, আর P2 × Q2 হচ্ছে দ্বিতীয় দ্রব্য বিক্রি করে আমি মোট কত টাকা পাবো। আর এই দুইটা দ্রব্যের থেকে প্রাপ্ত আয় যোগ দিলে আমি কি পাবো, মোট আয় পাবো। হ্যাঁ, তাহলে পি ফাংশন আমরা জানি P1 = 55 - Q1 - Q2 লিখলাম, তার সাথে গুণ দিলাম হচ্ছে কিউ ওয়ান, তারপর হচ্ছে P2 এর মান লিখলাম, আর তার সাথে গুণ দিলাম Q2। এখন জাস্ট গুণ দিলাম, 55 এর সাথে কিউ ওয়ান গুণ দিলে 55 Q1, মাইনাস কিউ ওয়ান হচ্ছে Q1² মাইনাস Q2, আর এখানে কিউ ওয়ান গুণ আছে, তাহলে মাইনাস Q1 Q2, আর এখানে সেম 70 Q2 মাইনাস Q1 Q2 মাইনাস 2Q2, আর গুণ আছে Q2, তাহলে Q2 হচ্ছে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে যোগ দিলাম, এই যে এখানে মাইনাস Q1² আছে, মাইনাস Q1² আছে, এই যে এখানে মাইনাস Q1 Q2 আছে, এখানে মাইনাস Q1 Q2 আছে, তাহলে দুইটা মাইনাস Q1 Q2 কি হয়ে যাবে, 2 Q1 Q2 হয়ে যাবে। ঠিক আছে, বাকি সবকিছু সেম। এখন আমরা জানি কি ফার্মের মুনাফা সমান কি, প্রফিট সমান হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট না। হ্যালো, জি, টিআর মাইনাস আর মাইনাস টি জি। আর মাইনাস টিসি। ঠিক আছে, T r - Tc, আমরা টিটা আর ইউজ করছি না, কেন ইউজ করছি না, এখন আমার প্রশ্নের মধ্যে টিসি লিখা দিচ্ছে না আমার, সরি আমি সিলেটি মাতি আমি সিলেটি কথা বলে ফেলতেছি। আমার আহ, প্রশ্নের মধ্যে সি লিখে দিয়েছে, টিসি কিন্তু লেখা নাই, জাস্ট সি লিখছে। এখন যদি আমি ইউজ করি T r - C, তাহলে একটু কি দেখায়, রেমিনার ক্ষেত্রে টি ইউজ করছি, কষ্টের ক্ষেত্রে ইউজ করছি না, তাহলে দুইটার জন্য আমরা শুধু আর এবং সি ইউজ করতেছি। ঠিক আছে, আর বলতে এখানে হচ্ছে টোটাল রেভিনিউ, হ্যাঁ, আর কস্ট মানে হচ্ছে টোটাল কস্ট, তাহলে টোটাল রেভিনিউ আমি, সরি টোটাল রেভিনিউ আমি পাইছি এটা, এইটা মাইনাস এই যে কস্ট ফাংশন যা যা আমাকে দেওয়া আছে, Q1² প্লাস Q1 Q2 প্লাস Q2², সেটা আমি হুবহু এখানে বসাই দিলাম। এখানে এখন হুবহু সবগুলা আছে প্লাস, এখানে সবগুলা কি হয়েছে, মাইনাস। সবগুলা প্লাস ছিল, এখানে সবগুলা কি হয়েছে, মাইনাস হয়েছে, কারণ কি, কারণ আমরা জানি কি R - C, তাহলে কস্টটা কি মাইনাস, তাহলে আগে যদি মাইনাস থাকে তাহলে সব প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যেমন ধরেন আমি বললাম হচ্ছে আপনার কাছে 20 টাকা আছে, ঠিক আছে, 20 টাকা আছে, এখন আপনারা কি করবেন, আপনি ধরেন দুইটা, একটা চানাচুর কিনছেন 4 টাকা দিয়ে, আর একটা চিপস কিনছেন 6 টাকা দিয়ে। তাহলে আপনি জিজ্ঞেস কাছে কত টাকা আছে, তা আপনি কি করলেন যে 20, এই তাহলে আপনার কি করতে হবে আসলে, 20 - 4 মাইনাস, এটা তো নর্মাল বিষয়, হ্যাঁ, এই যে 10। এখানে আমরা সেম কাজ করছি, এখানে কস্ট ফাংশনের সবকিছু প্লাস ছিল, যেহেতু কস্ট ফাংশনটা আমরা কি করতেছি, বিয়োগ করতেছি, যে সব প্লাস ছিল, যেহেতু কস্ট ফাংশনটা আমরা বিয়োগ করতেছি, R - C, আমি এখানে সংক্ষেপে করে ফেলছি, ব্র্যাকেট আর ইউজ করি না, দুই লাইন ইউজ করি না, আমি সরাসরি এখানে প্রত্যেকটা আগে মাইনাস দিয়ে লিখে ফেলছি। এইটাতে বুঝতে তো কোনো অসুবিধা নাই নাকি? জি। না ভাই, এটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, তো বলে ফেলবেন, তাহলে তো আর আমি সময় নষ্ট করি না। তারপর জাস্ট যোগ বিয়োগ করছি, এখানে মাইনাস Q1² আছে, এখানে Q1² আছে, তাহলে -2Q2² আছে, 2Q1 Q2, এখানে Q1 Q2, তাহলে 3Q1 Q2 এগুলা করছি। তারপর হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চ করণের হচ্ছে প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত না, এটা কি,
কি এটা? প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত, হ্যাঁ। আচ্ছা, লিখে ফেলবেন প্রয়োজনীয় শর্ত। তো প্রয়োজন, তো এখানে আমাদের চলক কয়টা? দুইটা, Q1 এবং Q2। তাহলে আমরা প্রথমে Q1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম এবং সমান 0 বসাইলাম, এবং এখানে এই নাম্বারটা ডান দিকে নিয়ে গেলাম। ভাই ওই যে কি ওয়ানের এবং আগে কি দিতেন এটা? যে এটা হ্যাঁ, এর নাম কি তা হয় এটা ভাই? কি? এটা, এই সূত্রের আচ্ছা, একটা এটা হচ্ছে এই যে আপনারা মডেলটা বুঝছি। এইটা চিনেন না? জি। জি জি। আচ্ছা ঠিক এইটা আছে। এটা হচ্ছে আপার, আর লোয়ার কেস হচ্ছে এইটা। যেমন ধরেন ইংরেজিতে দেড়টা সিক্স এর মতো আছে যে, মানে ভাইয়া, সিক্স এর না, মতো আছে যেমন সিক্স ইংরেজিতে ডি ইংলিশে। আপার কেস আর লোয়ার কেস হচ্ছে ডি, এরকম। হ্যাঁ, না না, এটা হচ্ছে এরকম, অনেকে দেখি। অনেক ভাবে লিখে। ঠিক আছে, একের মতো হয়ে যায়, এরকমও লেখা যায়। বইয়ের মধ্যে অনেক জায়গায় এরকমও দেওয়া আছে, হ্যাঁ। ওই ওটার মতো স্যার। ঠিক। হ্যাঁ, ওটা ওলা ওলা হয় না। ঠিক আছে, ধরেন ডেলটা সাধারণত এরকমই থাকে, হ্যাঁ। ধরুন, আচ্ছা, আপনারা দেখাইলে আমি একদম বইয়ের মধ্যে এই দেখা যাইতেছে। দেখো এরকমই অনেক। আহ, এই যে, আচ্ছা, যে আপনি যে লার্ন করছেন এরকমই অবশ্যই কেন, যে এই যে এটা হচ্ছে ডেল্টা। তো বইও এরকম লেখা থাকে, বাট আমরা আসলে এরকম লিখতে পর্যাপ্ত শর্তটা দেখাইতে হবে। পর্যাপ্ত শর্ত দেখাইতে হবে, আমি দেখাই নাই। পর্যাপ্ত শর্ত এই যে এইরকম, হ্যাঁ। এই যে এরকম, যে পাই এক্স এক্স না, তো এখানে লিখবেন পাই ওয়ান ওয়ান বার করবেন, তারপর হচ্ছে পাই টু টু বার করবেন, তারপর হচ্ছে পাই ওয়ান টু বার করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এটা দেখবেন সেকেন্ড অর্ডার কন্ডিশন সর্বোচ্চ কিনা। এটা সর্বোচ্চ হইব, ঠিক আছে, এটা নেসেসারি না। এটা যে এটা কি না, নেসেসারি কন্ডিশন না, এটা তো আমরা জানি সাফিসিয়েন্ট কন্ডিশন। তো এটা না করলেও, সেকেন্ড অর্ডার কন্ডিশন সাফিসিয়েন্ট কন্ডিশন না দেখাইলেও হচ্ছে পরীক্ষায় কি করা, নাম্বার যে সম্পূর্ণ দিবে না এমন না, নাম্বার দিবে, বাট হয়তো কিছু নাম্বার কম দিতে পারে। তো এই জন্য আমাদের সময় যদি থাকে, আমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশনটাও দেখানো উচিত। ঠিক আছে, তো আপনারা সেকেন্ড অর্ডার কন্ডিশন দেখাইয়া তারপর হচ্ছে ওই বলবেন, তাহলে আপনি নিশ্চিত হইলেন যে এটা সর্বোচ্চ দেখাইতেছে। তারপরে জাস্ট Q1 আর Q2 এর মান গুলো আপনি বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাতে যেহেতু সমস্যা নাই, তাহলে আপনারা আমাকে এই বললেন না কেন যে খুব একটা সমস্যা নাই? তো আমি আর না এখানে ভাইয়া কথা বিরাটে না। ভালো হয়েছে, বুঝতে পারছি এখন ভালো ঠিক হয়েছে। মতো। জি। ও, আচ্ছা, তাহলে এটা করবা। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন আছে, এগুলা করবা। আর আপনারা যে টার্ম টেস্ট, ওখান থেকে প্রশ্ন আইছিল নি? সরি, আপনাদের টার্ম টেস্টে এই জায়গা থেকে প্রশ্ন আসছিল কারো? আচ্ছা, আসলে আসুক, না আসলে নাই। আচ্ছা, আজকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট অপটিমাইজেশনে যাব। আমরা এতদিন হচ্ছে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন করছি, অর্থাৎ আমাদের কোনো বাধা ছিল না। ঠিক আছে, ধরেন এই একটা আজ ফাংশন, যে, জি, এখানে সর্বোচ্চ আজ তো হয়েছে, ভাইয়া হ্যাঁ। যে জি, ইন্টারমিডিয়েট ইকোনমি ছিল, ম্যাথ তো না আজকে। আচ্ছা, ম্যাথ নাই, ঠিক আছে। আমাদের হচ্ছে আজকে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স ছিল, বাট আজকে আমরা ম্যাথ পড়বো। দুইটা দুইটা কারণে ম্যাথ পড়বো, কারণ হচ্ছে
আমি এইটার সাথে ওইটা করে ফেলছিলাম। ক্লাস এইটা রেডি আছে, ওইটা মাইক্রো ইকোনমিক্স কি করি না। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমরা হচ্ছে মাইক্রোতে হচ্ছে স্লাটস্কি ইকুয়েশন পড়বো। তো স্ল্যাটস্কি ইকুয়েশন পড়ার জন্য আমার হচ্ছে কনস্ট্যান্ট অপটিমাইজেশন কিছু বুঝতে হইব। কনস্ট্যান্ট অপটিমাইজেশনের জি একদম বিন্দু মাত্র যদি কোনো ধারণা না থাকে, তাহলে আমি স্ল্যাটস্কি ইকুয়েশন বুঝাইতে পারতাম না। ঠিক আছে। যেমন জি আমাদের স্ল্যাটস্কি ইকুয়েশনের প্রথমে যে আমরা যে ফরম্যাটটা কি করবো, ইউটিলিটি ফাংশন লিখবো, ইউটিলিটি যে ফাংশন অফ, হ্যাঁ, Q1 Q2, যে ফাংশন অফ Q1 Q2। তারপরে আমরা হচ্ছে বাজেট কনস্ট্যান্ট থাকবে এম সমান P1 Q1 প্লাস P2 Q2। ঠিক আছে, তারপরে আমাদের কি করতে হইব, লাগরেঞ্জিয়ান ফাংশন তৈরি করতে হইব না? এগুলো আমরা কি প্রথম বছর পড়ছিলাম, লাগরেঞ্জিয়ান ফাংশন। লাগরেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করছিলাম কি, মনে আছে? যে এটাকে বলা হয় ল্যামডা, ল্যামডার ইউজ করছি কখনো? জি করছি না? তাহলে আমাদের আসলে এটা নিয়ে কিছু ধারণা থাকতে হবে, নাহলে আমি ক্লাসিফিকেশনে গিয়ে আকাশ থেকে পড়বো। আমি পড়বো। ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের মনে হয় এই সেশনের টাইম মনে হয় খুব একটা নাই। কই টাইম কই 3 মিনিট, দেখাইতেছে? 3 মিনিট আছে। ঠিক আছে, আর 3 মিনিট আছে মনে হয়। তাহলে আমরা হচ্ছে ব্রেক দিয়ে আমরা তারপর হচ্ছে জি ওই কনস্ট্যান্ট অপটিমাইজেশনটা জি দেখবো। ঠিক আছে। তো আমরা যেহেতু 3 মিনিট আছে, 3 মিনিট যেহেতু আছে, মানে